শুরু করছি নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমায় যে ঘটনাটা বাড়িয়েছে সেটাকে বাংলাদেশের চট্টগ্রাম, সে যেমন করে আমায় লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম ঈশান। যে ঘটনাটা আমি আজ লিখে পাঠাচ্ছি সেটা অনেক বছর আগের ঘটনা, তখন আমার জন্মই হয়নি। যখন এই ঘটনা ঘটেছে আমি আমার দাদার থেকে ঘটনা শুনেছিলাম। দাদা তখন অনেক ছোট ছিল। তো যেমন করে সে আমায় বলেছে আমি সেরকম করে লিখে পাঠাচ্ছি। চট্টগ্রামে আমাদের যে পৈতৃক বাড়ি ছিল, মানে এখনও রয়েছে, আমি এখনও ওই বাড়িতেই রয়েছি। সেই বাড়িতে দাদু ঠাকমা বাবা মা থাকে। আমার দাদা থাকতো, আর তার পাশের বাড়িতেই দাদুর ছোট ভাই ফ্যামিলি থাকতো। সেখানে শুধু দাদুর ছোট ভাই, তার ওয়াইফ এবং তার ছেলে, এই তিনজনই থাকতো। দাদুর ছোট ভাইয়ের যে ছেলে ছিল তার ঢাকায় একটা চাকরি হয়ে যায়, এবং সেখানে সে তার বাবা মাকে, মানে দাদুর ছোট ভাই আর তার ওয়াইফকে নিয়ে চলে যায়। তাই জন্য সেই বাড়িটা একবারে ফাঁকা হয়ে যায়। তাদের যাওয়ার পর থেকে ফাঁকা হয়ে যায় সে বাড়িটা, এবং সেজন্য তারা ঠিক করে যে বাড়িটা ভাড়া দিয়ে দেবে। সেই বাড়িটায় কিছুদিন পর, মানে কিছু মাস পরে, একটা মেয়ে ভাড়া আসে। যেদিন সে ভাড়া আসে তার পরের দিন দাদু গিয়ে সে মেয়েটার সাথে কথা বলে। সে বলে যে, দেখো, তুমি যে বাড়িতে আছো তার মালিক হচ্ছে আমার নিজের ভাই। তো আমি চাই না তোমার কোনো এখানে সমস্যা হোক। তোমার যদি কোনো রকম কোনো সমস্যা হয় বা কোনো রকম কোনো কিছু দরকার হয় তো তুমি আমাদের নির্দ্বিধায় জানাতে পারো, এরকম বলে। মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে। তারপর কথায় কথা দাদু জানতে পারে যে মেয়েটার নাম মহিমা, এবং সে চট্টগ্রামে একটা হাসপাতালে নার্স মেডিকেলে ট্রেনিংয়ের জন্য এসছে, মানে নার্সিং ট্রেনিংয়ের জন্য এসছে। এরপর তারা চলে আসে, মানে দাদু চলে আসে নিজের ঘরে। দুদিন পর থেকে দাদু আর বাবা লক্ষ্য করলো যে মেয়েটা প্রায় দিন একটা ছেলেকে নিয়ে আসে নিজের ঘরে, মানে বাড়িতে। তো এরকম করে প্রায় 1 মাস চলার পর দাদু মেয়েটাকে বলে যে, তুমি যে এইসব বাড়িতে রোজ রোজ ছেলে আনো, এটা কিন্তু একদমই ঠিক নয়, এগুলো বন্ধ করো। এটা একটা ভদ্র বাড়ি, ভদ্রলোকের বাড়ি, এখানে কিন্তু এইসব হবে না। মেয়েটা দাদুর কথায় কোনো পাত্তাই দেয় না। দুদিন পর দাদু বাবা আমাদের বাড়ি থেকেই শুনতে পায় যে মেয়েটার বাড়িতে মেয়েটা একটা ছেলে নিয়ে এলো, এবং কিছুক্ষণ পরেই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, মানে ঝগড়া মানে তুমুল ঝগড়া। দুজনের চিৎকার চেঁচামেচি গালিগালাজ করছে। কিছুক্ষণ পরে ঝগড়াটা থেমে যায়। দাদু বাবা রাতে শুয়ে আছে। কিছুক্ষণ পরে আবার ঝগড়াটা শুরু হয় মাঝরাতে, কিন্তু অত রাত বলে দাদু বাবা কেউ যায়নি সেখানে। পরের দিন ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে মেয়েটার বাড়ির সামনে পুলিশ আর লোকে ভরে গেছে। দাদুর সাথে সাথে সেখানে যায়, এবং সেই মেয়ের দেহ মাটিতে লুটিয়ে পড়ে আছে। সে দাদু দেখে, পোস্টমর্টমে জানতে পারে যে তাকে খুন করা হয়েছে। পুলিশ সেই ছেলেটাকে ধরে নেয়, যে বাড়িতে বারবার আসতো, এবং এই ছেলেটার কথা দাদু বাবা পুলিশকে বলে দিয়েছিল যে এরকম একটা ছেলে রোজ রোজ বাড়িতে আসতো, এবং যেদিনকে খুন হয় তার আগের দিন বিশাল ঝামেলা হয়েছিল। তো এর 1 মাস পরে বাড়িটা পুরো একদম নিস্তব্ধ হয়ে যায়, কারণ সবাই জেনে গেছিলো যে বাড়িতে কিছু একটা আছে, কারণ বাড়িতে খুন হয়েছে। এবার খবরটা পুরো পাড়ায় রটিয়ে গেছিলো। এরপর প্রায় কিছুদিন পর দাদু একদিন রাতে শুয়ে আছে, হঠাৎ করে দাদু শুনলো ছাদ থেকে দরজা খুলে কেউ একটা নিচে নামলো। তার পায়ের শব্দ পেয়েছিল দাদু, এবং তারপর সে কিচেনে গিয়ে সেখানে কিছুক্ষণ খুটখাট শব্দ হলো। এরপর আবার পায়ের শব্দ, মানে সিঁড়ি দিয়ে সে উপরে উঠে যাচ্ছে। তারপর কিছুক্ষণ পর সেই দরজা বন্ধ হয়ে যাওয়ার শব্দ। দাদুর বাড়ি এবং দাদুর ভাইয়ের বাড়ি একেবারে গায়ে গায়ে লাগানো। তো দুজনের বাড়ির ছাদে একটা কমন দরজা ছিল, যেই দরজা দিয়ে বাড়ি এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যেত। তো সেটা দাদু পরদিন সকালে ছাদে গিয়ে বন্ধ করে দেয়। যেদিন দাদু দরজাটা বন্ধ করে দেয় সেদিন রাতে দাদু ওরকম শুনতে পেল আবার পায়ের শব্দ, যেরকম আগের দিন শুনতে পেয়েছিল। দাদুর সাহস ছিল মারাত্মক। দাদু সাথে সাথে উঠে যায়, গিয়ে দেখে কোথাও কিচ্ছু নেই, ঘরময় অন্ধকার এবং সব কিছুই স্বাভাবিক। এরপরে দাদু শুনতে পেল সেই পায়ের শব্দ। দাদু বুঝতে পারছে যে পায়ের শব্দটা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে। দাদু সেই শব্দ পেছন করতে করতে যাচ্ছিল এবং কাউকে দেখতে পাচ্ছিল না। দাদু সেই শব্দটা পেছন পেছন করতে করতে ছাদে চলে যায়, এবং দেখে যে দরজাটা খুলে গেল এবং কিছুক্ষণ পরে নিজের থেকে বন্ধ হয়ে গেল। দাদু খুব ভয় পেয়ে যায়, এবং সে নিজের ঘরে চলে আসে, কিন্তু কাউকে কিছু বলে না। এরপর পরদিন আমার মা রান্নাঘরে কাজ করছিল। মা শুনতে পায় যে দাদা ছাদে কারোর সাথে কথা বলছে।
মা সঙ্গে সঙ্গে ছাদে গিয়ে দেখে দাদা ওই দরজার সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছে। এরপর মা দাদাকে ধমক দিয়ে বলে যে কী রে, কার সাথে কথা বলছিস? তখন দাদা বলে যে এই তো এখানে মহিমা দিদি দাঁড়িয়ে আছে, সে বলছে যে আমাকে ঘুরতে নিয়ে যাবে। মা ওখানে কাউকে দেখতে পায়নি, আর দাদা জানতো না যে মহিমা বলে সেই মেয়েটা দিদিটা মারা গেছে। এরপরে মা দাদাকে নিচে নিয়ে আসার জন্য বলে, দাদা নানা করে। তখন মা রেগে গিয়ে এক ধমক দেয় এবং দাদা কেটে ফেলে। নিচে আসার পর দাদু বাবা সবাই জিজ্ঞেস করে যে দাদা কাঁদছে কেন। তখন মা সব কিছু বলে যে দাদা সেই দরজাটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর সাথে একটা কথা বলছিল। তখন দাদা বলে যে বিশ্বাস করো দাদু, ওখানে সত্যি মহিমা দিদি দাঁড়িয়েছিল এবং আমাকে বলছিল যে আমাকে ঘুরতে নিয়ে যাবে এবং আমাকে চকলেট দেবে, এইসব বলছিল। আমি মহিমা দিদির সাথে গল্প করছিলাম। এই কথা শুনে দাদুর চোখ মুখ পাল্টে যায়, কারণ দাদু আগের দিন রাতেই কিছু একটা বুঝতে পেরেছিল। সে বুঝতে পারছিল যে এখানে কিছু একটা আছে, কিন্তু তাও দাদু কাউকে কিছুই বলে না। পরের দিন বাবা কাজ থেকে বাড়ি ফিরছে। বাবা গাড়ির পেছনে বসে আছে এবং ড্রাইভার গাড়ি চালাচ্ছে। বাবার নিজেরই গাড়ি ছিল, মানে আমাদেরই গাড়ি আর কি। বাবা পেছনে বসে বসে ঝিমোচ্ছিল। এক ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে যায়। বাবা ড্রাইভারকে জিজ্ঞেস করে যে কী হলো। তখন সে বলে যে তার গাড়ির সামনে নাকি হঠাৎ করে একটা মেয়ে চলে আসে এবং তার গাড়ির সাথে মেয়েটা ধাক্কা লাগে, কিন্তু তার মনে হলো যে গাড়িটা মেয়েটার মধ্যে দিয়ে চলে গেল। বাবা বলে যে এই তুমি কী সব বলছো, নেশাবান করেছো নাকি, নেশা করে গাড়ি চালাচ্ছ? ড্রাইভার আর কিছু বলে না। 15 মিনিট চলার পরে গাড়িটা আবার থেমে গেল, এরকম আগের মতোই ঝাঁকুনি দিয়ে। বাবা জিজ্ঞেস করলো আবার কী হলো। তখন সে বলে যে স্যার, ওই মেয়েটা সামনের রাস্তায় মাঝখানে বসে আছে, যার কথা আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম। বাবা মুখ বাড়িয়ে দেখে যে সেই মেয়েটা আর কেউ না, সেই মেয়েটা হলো সেই মহিমা। এবার বাবা ড্রাইভারকে বলে যে তাড়াতাড়ি গাড়ি চালিয়ে এখান থেকে বেরো, আর কোথাও দাঁড়াবে না, একদম ডিরেক্ট আমার বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। ড্রাইভারও তাই করলো। বাবা বাড়ি এসে কাউকে কিছু বলে না। পরের দিন রাতে মা ঘুমিয়ে আছে, হঠাৎ করে ঘরের দরজা ধাক্কানোর শব্দ আসছে। মা জিজ্ঞেস করে যে কে কে, এরকম করে জিজ্ঞেস করে দুবার। তখন বাইরে দিয়ে শব্দ এলো, আমি, দরজা খোলো। আমি মানে হলো বাবা। গলাটা একদম অবিকল বাবার মতো ছিল। এই শুনে মায়ের হাত পা ঠান্ডা হয়ে যায়। বাবা তো আমার মায়ের পাশেই শুয়েছিল, তাহলে দরজায় কে? মা কোনো সারা শব্দ দেয় না। এরপরেও বেশ কিছুক্ষণ ধরে দরজা খোলো, কী গো, এরকম বলছে, নক করছে, কিন্তু মা একবারও সারা শব্দ দেয় না। প্রায় 5 থেকে 7 মিনিট এরকম হওয়ার পর বন্ধ হয়ে যায়। মা কিছুক্ষণ শুয়ে থেকে মায়ের চোখটা লেগে এসেছিলো, আর সেই সময় হঠাৎ করে মায়ের ফোনে ঠাকুমার ফোন আসে। সে বলে যে এই একটু আমার ঘরে আয় না রে, আমার খুব ভয় করছে, একা ঘুমাতে পারছি না, অনেক রকমের শব্দ আসছে আমার ঘর থেকে। মা বলে দাঁড়াও আসছি। দাদু ঠাকুমা একসাথে ঘুমায় না, তার কারণ দাদু বিশাল নাক ডাকে। মা বাবাকে বলে যে এই শুনছো, আমি আমি মায়ের কাছে যাচ্ছি, মা ডাকছে আমাকে, মার নাকি ভয় লাগছে, এরকম মা বাবাকে বলে এবং বাবা বলে আচ্ছা ঠিক আছে যাও। মা গিয়ে ঠাকুমাকে ডাকে। ঠাকুমার দরজা খুলে ঠাকুমা ঘুমের চোখে বলে যে কী হয়েছে, এত রাতে কী করছিস? তখন মা বলে তুমিই তো ডাকলে আমাকে ফোন করে, তোমার নাকি ভয় লাগছে বললে। ঠাকুমা বলে যে পাগল হলি নাকি তুই, এত রাতে কী সব বলছিস? এই সময় দাদু উঠে আসে। মাকে জিজ্ঞেস করে যে বাবা এসছে কিনা। মা বলে এসছে মানে, কোথা দিয়ে আসবে, ও তো নিজের ঘরেই শুয়ে আছে। এরপর দাদু বলে যে কোথায়, কী সব বলছিস তুই? ও তো কিছুক্ষণ আগে ফোন করে বলল যে ও বাড়ি ফিরতে দেরি হবে। এবার মায়ের পায়ের তলায় মাটি সরে গেছে মায়ের মনে হচ্ছিল। মায়ের মনে হতে লাগলো তাহলে দাদা কার সাথে শুয়ে রয়েছে ঘরে। মা দৌড় দেয় ঘরের দিকে, গিয়ে দেখে ঘরে কেউ নেই, বিছানায় কেউ নেই, এমনকি দাদাও নেই। মা বেহুশ হয়ে যায় ওখানে। দাদু ঠাকুমা সঙ্গে সঙ্গে দৌড়ে এসে দেখে ঘরে কেউ নেই এবং মা মেঝেতে বেহুশ হয়ে পড়ে আছে। দাদু ঠাকুমা দাদাকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণ পর বাবাও চলে আসে। তারা সবাই মিলে দাদাকে খুঁজতে লাগে এবং খুঁজতে খুঁজতে তারা ছাদরের ঘরের ভেতরে, যে ঘরটা ভেতরে যায়, যে ঘরে তালা দেওয়ার ছিল, সেখানে গিয়ে দেখে দাদা বেহুশ হয়ে পড়ে আছে। পরের দিনকে সকালে তারা নিজেদের মধ্যে সবাই কথাবার্তা বলে যে তারা কি দেখেছে। প্রথমে দাদু বলে, তারপর বাবা বলে, তারপর মা বলে, এবং তারা বিশ্বাস করে যে দাদাও কিছু ভুল দেখেনি, একমাত্র ঠাকুমাই কিছু দেখেনি। তো
তারা ঠিক করে যে তান্ত্রিককে ডাকবে, ডেকে পুরো বাড়িতে পুজো করাবে। সেই কথা মতো তারা তান্ত্রিককে ডাকে এবং বাড়িতে পুজো করায়। দাদার হাতে একটা তাবিজ পরানো হয়, কারণ দাদা সব থেকে ছোটো ছিল সেই সময়, এবং বলে যে মহিমা বলে যে মেয়েটা এখানে খুন হয়েছিল তার এই বাড়িটার প্রতি একটা মায়া পড়ে গেছিলো, এবং দাদার প্রতি একটা মায়া ছিল, কারণ দাদাকে সে খুব ভালোবাসতো এবং দাদাও নাকি তাকে খুব ভালোবাসতো, এবং তার সৎকার করা হয়নি তার খুন হয়ে যাওয়ার পরে, সেজন্য সে এই বাড়ি ছেড়ে যায়নি। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে আপনার বন্ধুবান্ধব, পরিবার, পরিজন সবার সাথে শেয়ার করে দিন। এবং আপনার জীবনে যদি ঘটনা ঘটে থাকে এরকম কোনো, তাহলে মেল করুন আমাদের pretlock00@gmail.com এই মেলে। আশা করি আপনাদের সবার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিন এবং চ্যানেলটা সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।